নিরাপত্তার যে বিষয়টা, যে কারণে কলকাতা এয়ারপোর্টে নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখেই তো মসজিদ সরানোর কথা বলা হচ্ছে, সেই নিরাপত্তার বিষয় নিয়ে আপনি একটা প্রশ্ন কিন্তু তুললেন। আপনি বললেন যে নিরাপত্তা কোথাও গিয়ে বিঘ্নিত হোক, সেটাই কি চাইছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? তার পিছনে কি তার হাত রয়েছে? আপনি এমন একটি মন্তব্য করলেন, এর পিছনে আপনার কি মনে হয়? থাকতে পারে। শোনেন, পৃথিবীর যত মৌলবাদী শক্তি আছে না, তাদের র্যাকেট আছে, তাদের নেটওয়ার্ক আছে। যেমন নদীগুলো মেশে সমুদ্রে, তেমন সমুদ্রগুলো মেশে মহাসমুদ্রে, ওসানে। সেরকম মৌলবাদী যে চক্র হয় না, তারা স্লিপার সেল হিসেবে কাজ করে ছোট ছোট জায়গা। সেখান থেকে রাজ্যব্যাপী, সেখান থেকে দেশব্যাপী, সেখান থেকে পৃথিবীব্যাপী। সিদ্দিকুল্লাহ সাহেবরা কিন্তু তেমন নেটওয়ার্কের সাথে যুক্ত। সিদ্দিকুল্লাহ সাহেব খারিজি মাদ্রাসায় যে মুসলমান ছেলেদের পড়াচ্ছে, কোরআন হাদিস শেখা, তাদের চাকরির দায়িত্ব কি সিদ্দিকুল্লাহ নেবে? উত্তর দিক। ওদের ভবিষ্যৎ সিদ্দিকুল্লাহ নষ্ট করছে। অর্থাৎ এক কথায়, সিদ্দিকুল্লাহ সাহেব বা তাদের মতো লোকেরা মুসলমান সমাজের জন্য অভিশাপ। এটা বুঝতে যদি মুসলমান সমাজ বিলম্ব করে, যত দিন বিলম্ব করবে তত সর্বনাশের মধ্যে তাদের করতে হবে। আমি কাজী মাসুম আক্তার বললাম, আমাদের একটা মর্যাদা আছে। বাংলার মুসলমানদের বলছি, একটু দেখুন, মূল স্রোতের মানুষদের ভাবুন। কাজী নজরুল ইসলামকে কত লোক কাফের বলেছিল, তারাই কিন্তু আসলে মানুষের মুখ। হ্যাঁ, অবশ্যই মুসলমানদের মুখ, তারাই সব। আমি পরিষ্কার করে বলে রাখি, মোল্লাতন্ত্রের হাত থেকে শুভেন্দু অধিকারী সরকার মুসলমানদের বাঁচা, গুন্ডাতন্ত্রের হাত থেকে শুভেন্দু অধিকারী সরকার মুসলমানদের বাঁচা। এই অসহায় মুসলমানরা বাঁচবে, দেশ বাঁচবে, সমাজ বাঁচবে। কারণ তারা বৃহত্তম দেশ ও বৃহত্তম সমাজের অনিবার্য অঙ্গ। এই অঙ্গে ক্ষয় রোগ লেগে গেছে এই সব কুলাঙ্গাদের জন্য। ক্ষয় রোগ থেকে মুক্ত করার জন্য কাজী মাসুম আক্তাররা রক্তাক্ত হয়েছে, রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো দেব। ধন্যবাদ স্যার, এখানে আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি প্রাক্তন মন্ত্রী, তিনি প্রাক্তন হতে পারেন কিন্তু তিনি মন্ত্রী, তার মানে কিন্তু তারও একটা কোথাও নাগরিক হিসেবে দায়িত্ব থাকে, প্রাক্তন মন্ত্রী হিসেবে দায়িত্ব থাকে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সেইখানে দাঁড়িয়ে রথের দিন এমন কিছু মন্তব্য করা, যেখানে দাঁড়িয়ে আপনি বারবার বলছেন যে অশান্তি যাতে তৈরি হয়, অশান্ত হয় পরিস্থিতি, সেই দিকে কোথাও তিনি টার্গেট করেছেন। তিনি কি সত্যিই নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করছেন? তার দলে নিয়েছিল কেন? তাকে মমতা ব্যানার্জি মন্ত্রিত্বে নিয়েছিল কেন? ওটা মুসলিম ভোটের জন্য। ভালো করে বুঝুন, রাজ্যের উন্নয়নের জন্য নয়, গ্রন্থাগারের উন্নয়নের জন্য নয়। তিনি গ্রন্থাগারে কিছু উন্নয়ন করতে পারেন, ওটা মুসলিম ভোটের জন্য। তিনি ছিলেন তুরুপের তাস। একদা মন্ত্রী হওয়ার পর মুসলমান সমাজ তাকে রিজেক্ট করেছে, এটা তিনি নিজেও জানেন যে এন্টার মুসলিম সমাজের কাছে তিনি এখন কুলাঙ্গা। এখনো কিছু কিছু রক্তবীজ রয়ে গেছে যারা বোঝে না বা কায়েমি স্বার্থ তাদের আছে, এটা সত্য। আমি পরিষ্কার করে বলছি, এই পুরো চেষ্টার মধ্যে শুধু অপচেষ্টা আছে। উনি ভুলে গেছেন যে 2 মাস হলো সরকার বদল হয়ে গেছে। এটা মাননীয় সরকার নয়। মাননীয় সরকারের সময় তখন উনি মার খেয়েছেন মুসলমানদের হাতে। শুভেন্দু অধিকারী সরকার যদি ওকে মুসলমানদের কাছে ছেড়ে দেয় না, উনি অরক্ষিত। উনি কি মসজিদ বাজাবেন? উনি নিজেকে একে বাঁচান। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই এয়ারপোর্টের মসজিদ বাঁচানোর কোনো যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা আমার কিচ্ছু নেই। আমি সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছি, এক হচ্ছে ভারতের আইনের হাত থেকে আপনি বাঁচবেন না, পশ্চিমবঙ্গের প্রশাসনের হাত থেকে আপনি বাঁচবেন না। তৃতীয়ত, মুসলমান সমাজকে নিয়ে অনেক খেলেছেন। হ্যাঁ, ডিম ছোড়া হচ্ছে না, মুসলমানরা ডিম ছোড়ে না, যারা তো পাথর ছোড়ে। আপনি আক্রান্ত হয়ে যাবেন না তো, এই ভয় কিন্তু আমার আছে। কারণ ওই আহমেদ সাহেব, ওই আপনাদের পার্টির আহমেদ সাহেব, তারা কিন্তু আপনাকে পিটিয়েছিল, তৃণমূলে পিটিয়েছিল। এটা কিন্তু বিজেপির। আপনার অস্তিত্ব কোথায় থাকবে জানি না। আমার মনে হয় আপনার সুরক্ষা আছে জেলখানাতে। শুভেন্দু অধিকারীদের অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ, ওনাকে ওনার ঠিকানা দেখিয়ে দিন, ওনার প্যাভিলিয়নটা দেখিয়ে দিন। ব্যাক টু ইউর প্যাভিলিয়ন, যাও, তুমি জেলে যাও। বাংলার মানুষ বাঁচুক, মুসলমান
সমাজ হয়। স্যার সিদ্দিকুল্লাহ চৌধুরী যে প্রতিবাদের কথা বলেছেন, যেভাবে প্রতিবাদের কথা বলেছেন, আমরা কলকাতা এয়ারপোর্ট চত্বরে খানিকক্ষণ আগে আমাদের কালিগরা ছিলেন, সেখানকার ছবি তুলে ধরছিলাম আজ তাক বাংলা দর্শকদের সামনে। সেখানে যে ছবিটা দেখতে পেলাম, প্রতিবাদের জন্য যে ব্যাচের কথা বলেছেন, সেই ব্যাচ কিন্তু অনেকেই ব্যবহার করেননি। তাহলে কি সেখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্রহণযোগ্যতা কোথাও গিয়ে কমে যাচ্ছে, যে কারণের জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন? কারণ আমরা জানি যে পায়ের তলার মাটি সরে গেলে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি, নিজের চেয়ারটা সরে গেলে আমরা বিভিন্ন মন্তব্য করি, সেই ভয়টাই কি কোথাও তাকে জাঁকিয়ে ধরছে? দেখুন, যারা মসজিদে নামাজ পড়ে ফিরছিল, আপনাদের ঘুম গিয়েছিল, দেখুন ওদের মধ্যে আতঙ্ক কাজ করছে, বলছে সরকার যেটা চাইবে সেটাই তো হবে, আমরা আর কি করবো। তারা বুঝে গেছে এইসব করা যাবে না। মুসলমানদের একটা অংশের মধ্যে শুভবুদ্ধির উদয় ইতিমধ্যে হয়ে গেছে। মমতা ব্যানার্জি সরকারের থেকে 20% মুসলিম ভোট আমরাই বের করে দিচ্ছিলাম। আমরাই তো 15 বছর ধরে টানা বলে গেছি, এদের চক্রান্ত ধরিয়ে দিয়েছি। 15% মুসলিম ভোট তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছিল, সিপিএম, কংগ্রেসের, আইএসএফ, এজিউপিতে এবং কিছুটা বিজেপিতে তো হয়েছে। এখন বলছি আড়াআড়ি ভাগ হয়ে গেছে। 50% বেশি মুসলিম ভোট বা মুসলিমদের চেতনাও এই সিদ্দিকুল্লাহদের বিরুদ্ধে চলে গেছে। আর 98% সিদ্দিকুল্লাহর কথা শুনে সিদ্দিকুল্লাহ জারিগিরি আর চলবে না। কিন্তু এই যে অপরাধটা করলো, একটা নন ইস্যুকে ইস্যু বানালো, একটা মসজিদকে সরিয়ে দিয়ে যাওয়া, ভেঙে দেওয়া নয়, ভেঙে দেওয়া সরিয়ে দেওয়া দুটো এক জিনিস নয়। দেশের সাথে, মানুষের নিরাপত্তার সাথে। তারপর সিদ্দিকুল্লাহ দেশের নিরাপত্তা ভাবে না, মানুষের নিরাপত্তা ভাবে না। যে ভারতীয় দেশের নিরাপত্তা ব্যাপারে সে উদাসীন, ডোন্ট কেয়ার, মানুষের নিরাপত্তা ব্যাপারে উদাসীন, তাকে এই দেশে রাখা উচিত নয়। আর দেশে থাকলেও তার স্থান হওয়া উচিত ওই হিরাসাতের ভেতরে, ওই কারোদের ভেতরে। ধন্যবাদ। তার পাশাপাশি আরো বেশ কিছু কিন্তু প্রশ্ন আজকের ঘটনার পর মাথা চাড়া দিচ্ছে। তিনি গেলেন যেমনটা তিনি বলেছিলেন, কিন্তু তিনি সেখানে বেশিক্ষণ স্থায়ী হলেনই না, সেখান থেকে তিনি বেরিয়েও গেলেন। এই ছবিটাই বা আমরা কেন দেখলাম? কালকে যেখানে তাকে এত হম্বিতম্বি আমরা করতে দেখলাম, যেখানে দাঁড়িয়ে দেখলাম তিনি এই ধরনের মন্তব্য করলেন, তারপর আজকে তাকে সেইভাবে সেই অ্যাক্টিভ ভূমিকাতে দেখলাম না। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো ওটা যে কাপুরুষতা, উনি যে কত বড় কাপুরুষ, মুসলমান সমাজকে গোটা রাজ্যে লেলিয়ে দিলেন। যদিও তার সমাজ তার কথা শুনেনি, শুনলে তো ক্ষতি হতো, কিন্তু তিনি পালালেন। তিনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলেন না, তিনি কোমরে দড়ি পড়ার ভয়ে পালালেন। এবং মিডিয়াগুলোকে ধাক্কা দিতে কিরকম দেখুন, যে মিডিয়াতে বাইর দেওয়ার জন্য তারা এত কিছু করা, সেই মিডিয়াতে উদ্ধত দেখাতে পারে যাতে ওইটি নিউজ হয়, ধাক্কা দেওয়াটা যাতে নিউজ হয়। তিনি পালালেন কেন? গোটা রাজ্যের মুসলমান সমাজকে জবাবদিহি করতে হবে। তিনি গোটা রাজ্যের মুসলমানদেরকে যে ফতোয়া দিলেন, তিনি নিজে সেই জায়গা থেকে বেরিয়ে গেলেন। এর নামই হচ্ছে ভণ্ডামি। এর শাস্তি মুসলমান সমাজ সিদ্দিকুল্লাহকে কমপ্লিটলি রিজেক্ট করে দিন।